আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশের উন্নয়নে বিশ্ববাসী বিস্মিত হবে। চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেলের খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। শুরু হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও। পটুয়াখালীতে 4টি কোম্পানির উদ্যোগে নির্মাণ হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। জুনে শুরু হবে উৎপাদন আশা প্রকল্প পরিচালকের। এবং নির্ধারিত সময় শেষ হলেও শুরু হয়নি মৌলভীবাজারে মনু নদীর নাব্যতা বাড়ানোর কাজ। বন্যার আশঙ্কা পরিবেশবিদদের। বিশ্ববাসী যাতে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে, বাংলাদেশকে সেইভাবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, এই টানেল নির্মিত হলে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য ও শিল্পায়ন আরও গতিশীল হবে। একই সাথে শুরু হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ জামান সজীব, ছবি তুলেছেন শাহিন হাওলাদার। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর নিচে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের মূল অংশের নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রায় 10,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত 3.5 কিলোমিটার দীর্ঘ এই টানেলের ফলে নদীর পলি সংকট দূরসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। এই টানেলটি নির্মাণের ফলে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মর্যাদা শুধু বাড়বে না, অর্থনৈতিকভাবে লাভবান হবে বাংলাদেশ। আর একটি সুখী, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় যে শেখ হাসিনা বারবার ব্যক্ত করছেন, সেটি বাস্তবায়ন করা সহজ হবে বলে মনে করছেন তিনি। আল্লাহ তার হাতে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের যাতে উন্নয়ন হয় সে তৌফিক তাকে দান করুন। এরপর চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে প্রকল্প এলাকায় আয়োজিত সুধী সমাবেশে যোগ দিয়ে শেখ হাসিনা বলেন, কর্ণফুলী টানেল নির্মাণের ফলে এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হবে বাংলাদেশ। এই টানেলের মাধ্যমে আমাদের এই অঞ্চল, চট্টগ্রাম গোটা অঞ্চলটাই আরও উন্নত হবে, সমৃদ্ধশালী হবে। আর পদ্মা সেতু নির্মাণ হয়ে গেলে আমার দক্ষিণ অঞ্চল আরও উন্নত হবে, সমৃদ্ধশালী হবে। ওই অঞ্চলে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে, আমাদের জিডিপিতে আরও অনেক নম্বর যোগ হবে। 7.86 আমাদের জিডিপি, ইনশাআল্লাহ এটাকে আমরা ডাবল ডিজিটে নিয়ে যাব। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। আমি যদি এতটুকু কাজ গরিব দুঃখী মানুষের জন্য করতে পারি, আমার জীবনে সেটাই সবথেকে বড় সার্থকতা। এর বাইরে আর কোনো চাওয়ার কিছু নেই। এবং আমরা আর কোনো দিকে তাকাইও না, দিনরাত অক্লান্ত পরিশ্রম করি ওইটুকু চিন্তা করে যে আমার দেশের একটা গরিব মানুষের জন্য গৃহহারা না থাকে। এদেশে কোনো মানুষ গৃহহারা থাকবে না, প্রতিটি মানুষ শিক্ষা পাবে, প্রতিটি মানুষের চিকিৎসা সেবা তার দোরগোড়ায় পৌঁছাবো, প্রতিটি মানুষ সুন্দরভাবে বাঁচবে। 2022 সালের ডিসেম্বরে দেশের প্রথম এ টানেলের নির্মাণ কাজ শেষ হবে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, চট্টগ্রাম। সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় দেশে কেউ মাদক ব্যবসা করতে পারবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। দুপুরে সাভারের আশুলিয়ায় পলাশবাড়ী হাজী জয়নুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা জানান। মাদক ব্যবসায়ীরা দেশ ও সমাজের শত্রু বলেও মন্তব্য করেন ত্রাণ প্রতিমন্ত্রী। নির্বাচন নিয়ে গণশুনানির আগে বিএনপি এবং খালেদা জিয়া ও তারেক রহমানের অপকর্মের গণশুনানি করতে হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। দিনাজপুরের বিরলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা ABM রওশন কবির ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাশেম ওরু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যে গণশুনানি যেটা করছে সেখানে কোনো জনগণ ছিল না, সব বিএনপির নেতাকর্মী প্রার্থী ছিল, যত সব প্রার্থীরা বিএনপির নেতাকর্মী ছিল, ওখানে কোনো জনগণ ছিল না। আমি বলি, এই নির্বাচনে গণশুনানির আগে বিএনপি এবং খালেদা তারেকের যে অপকর্ম আছে সেই অপকর্মের গণশুনানি আগে করতে হবে বাংলাদেশে। সুস্থ সংস্কৃতি চর্চা ও খেলাধুলার মাধ্যমে জাতিকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে দেশের প্রতিটি উপজেলার সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালেদ। ময়মনসিংহের জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা 2018-19 প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা জানান। বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান ও পুলিশের ময়মনসিংহ রেঞ্জ DIG নিবাস চন্দ্র মাঝি সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
দেশে মাদক থাকবে না, এটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। কেউ যদি এই সিদ্ধান্তের বাইরে যায় তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। রংপুর র্যাব 13 এর 5ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা জানান। জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাপা মহাসচিব মুশিউর রহমান রাঙ্গা এবং বিভাগীয় কমিশনার জয়নুল বাড়ি সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশে প্রায় 70 থেকে 80 লক্ষ লোক মাদকাসক্ত, তার মধ্যে প্রায় 55 থেকে 60 লাখ লোক ইয়াবা আসক্ত। দেশে মাদক থাকবে না, যদি কেউ এর বিরুদ্ধে যান তাহলে তিনি থাকবেন না। পায়রা সমুদ্র বন্দরের পাশে 4টি কোম্পানির যৌথ উদ্যোগে গড়ে তুলছে 9000 মেগাওয়াটের পাওয়ার হাব। কয়েক মাসের মধ্যে এই কেন্দ্র থেকে উৎপাদন শুরু হবে বলে আশা করছেন কর্মকর্তারা। এই কেন্দ্রের 5টি ফেজে উৎপাদন হবে 6390 মেগাওয়াট বিদ্যুৎ। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট, আরপিসিএল ও সেনা কল্যাণ সংস্থা সহ 4টি কোম্পানি। পটুয়াখালী থেকে জাহেদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন বিপ্লব রায়। স্থানীয় নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি ও চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের যৌথ বিনিয়োগে পটুয়াখালীর কলাপাড়ার ধানখালীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম এবং বৃহৎ কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। 2640 মেগাওয়াট তাপবিদ্যুৎ ছাড়াও একই প্রতিষ্ঠান জার্মানির সিমেন্স এজির সাথে এলএনজি ভিত্তিক 3600 মেগাওয়াট সৌরশক্তি ব্যবহার করে 100 মেগাওয়াট এবং বায়ু শক্তির মাধ্যমে 50 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। 2019 সালের এপ্রিল মাসের মধ্যে আমরা ফার্স্ট পাওয়ার জেনারেশনে চলে যেতে পারবো। ইএসপি এবং এফজিটি এই দুটো মিলে আমরা যে এই দুটো ইউজ করে আমরা যে ইমিশনটা ন্যাচারালি বাইরে এক্সাস্ট হিসেবে যা হবে সেটা সহনীয় মাত্রায় থাকবে, দূষণের মাত্রাটা সহনীয় থাকবে। কর্মকর্তারা জানান, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষের দিকে। এবছরের জুনে 660 মেগাওয়াটের প্রথম ইউনিট এবং ডিসেম্বরে সমান ক্ষমতার দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু হবে বলে আশা করা হচ্ছে। বৃহৎ একটি পাওয়ার প্ল্যান্ট গঠনে চায়না বাংলাদেশের এই যৌথ বিনিয়োগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কয়লা ও এলএনজি ভিত্তিক এসব বিদ্যুৎ কেন্দ্রে পরিবেশগত ঝুঁকি এড়াতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঠাকুরগাঁয়ের হরিপুরে গরু জব্দ করা নিয়ে বিজিবি গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় নিহতের 3 পরিবারের পক্ষ থেকে পৃথক 3টি অভিযোগ আমলে নিয়েছে আদালত। এই অভিযোগের প্রেক্ষিতে আগামী 6 মার্চ আদেশের দিন ধার্য করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহানা খান। গত বৃহস্পতিবার 3টি মামলা আদালতে দাখিলের পর এই আদেশ দেওয়া হয়। এর আগে 50 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ সহ আরও 6 বিজিবি সদস্যের নাম উল্লেখ করে মামলা করেন নিহত নবাব আলীর পিতা নজরুল ইসলাম, সাদেক হোসেনের ভাই মোহাম্মদ বাশেদ ও শিশু জয়নুলের পিতা নূর ইসলাম। জলবায়ুর প্রভাবে খুলনা মহানগরে স্থানান্তরিত অভিবাসী ও দরিদ্র পরিবারের জীবন জীবিকার মান উন্নয়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন জার্মান রাষ্ট্রদূত পিটার ফানহান হোলস সহ 6 সদস্যের প্রতিনিধি দল। দুপুরে জার্মান সরকারের অর্থায়নে খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে মহানগরীতে বাস্তবায়িত প্রকল্পগুলো তারা পরিদর্শন করেন। এ সময় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্ধারিত সময় শেষ হলেও এখনও শুরু হয়নি মৌলভীবাজারে মনু নদীর নাব্যতা ফেরানোর কাজ। 1 বছরে ড্রেজিং শেষ করার কথা থাকলেও এখনও কাজেই হাত দেয়নি বিআইডব্লিউটিএ। ফলে বর্ষা মৌসুমে বন্যার আশঙ্কা করছেন পরিবেশবাদীরা। মৌলভীবাজার থেকে সৈয়দ মহসিন পারভেজের রিপোর্ট জানাচ্ছেন মামুনুর রশিদ। নৌ পরিবহন মন্ত্রণালয়ের ড্রেজিং প্রকল্পের আওতায় মৌলভীবাজারের কুশিয়ারা নদীর মুখ থেকে মনু ব্যারেজ পর্যন্ত 20 কিলোমিটার নদী ড্রেজিং কাজ শুরু হওয়ার কথা ছিল গেল বছরের ফেব্রুয়ারি মাসে। এবছরের ফেব্রুয়ারিতে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা। প্রকল্পের জন্য বরাদ্দ দেয়া হয় 38 কোটি টাকা। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পথে, কিন্তু এখনও কাজ শুরুই করেনি বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। নদীপথ বাধাগ্রস্ত হয়, গেল বছরের বন্যায় চরম ক্ষতিগ্রস্ত হন এই অঞ্চলের মানুষ। খনন কাজ শেষ হলে কিছুটা কমে আসতো বন্যার ঝুঁকি, কিন্তু নির্ধারিত সময় গড়িয়ে গেলেও কাজ শুরু না হওয়ায় ক্ষুব্ধ এই অঞ্চলের মানুষ। প্রতিবাদে বিভিন্ন সময় আন্দোলনও করেছে তারা। এখনো চেষ্টা করা আসলে বুঝতে পারছি না কাজটা কি হবে, কিন্তু এই এলাকাটা বন্যাপ্রবণ হওয়ার কারণে খুব প্রয়োজন ছিল যে মনোনদী খননের। যাদের গাফলাতির কারণে এই নদীটি খনন হচ্ছে না এবং সরকারি টাকাটা ফেরত যাবে, সেই গাফলাতি যারা করছেন তাদের শাস্তি দাবি করছি
এবং মৌলভীবাজারবাসীকে নিরাপদ রাখার জন্য জেলা প্রশাসকের কর্ম তৎপরতা প্রত্যাশা করছি। এ ব্যাপারে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে দুষছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। পাউবোর নির্বাহী প্রকৌশলী জানান, সহযোগিতা চেয়ে 2018 সালের প্রথম দিকে চিঠি দিলেও এরপর আর কোনো যোগাযোগ করেনি বিআইডব্লিউটিএ। এ পরিস্থিতিতে আগামী বর্ষা মৌসুমে ওই এলাকায় আবারও বন্যার আশঙ্কা করছেন পরিবেশবাদীরা। গত বছর বন্যায় আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, আমরা আর সেই ধরনের অভিজ্ঞতা গ্রহণ করতে চাই না। এটি যদি করা না হয় তাহলে আমরা মৌলভীবাজারবাসীদেরকে নিয়ে একটি দুর্বার আন্দোলন করে তুলতে বাধ্য হব, কারণ এটি মানুষের প্রাণের দাবি, এটি মানুষের অধিকার। মনু নদী খননের কাজ দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। র্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয় নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো র্যালি। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে র্যাগিং বিরোধী র্যালিটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান ও বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডাক্তার ফারজানা ইসলাম সহ শিক্ষক শিক্ষার্থীরা এতে অংশ নেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। নাটোরে প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার 5টি বেসরকারি কলেজের নন এমপিও শিক্ষকরা অংশ নেন। এ সময় শিক্ষক সমিতির নাটোর জেলা সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক আলী হাসান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা অনার্স ও মাস্টার্স কোর্সে কর্মরত শিক্ষকদের এমপিও ভুক্ত করতে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি কামনা করেন। সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক সমিতির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে সমিতির জেলা সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান ও সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাইদ বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি দেন শিক্ষক নেতারা। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে প্রথম বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প 2019। রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের আয়োজন করে। ক্যাম্প উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। সংসদ সদস্য HN আশিকুর রহমান ও সংসদ সদস্য আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। উত্তরাঞ্চলের 10 জেলার প্রায় 1000 যুব রেড ক্রিসেন্ট কর্মী ক্যাম্পে অংশ নিচ্ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 2 সদর কামারখন্দ আসন থেকে দ্বিতীয়বারের মতো অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা দিয়েছে সম্মিলিত নাগরিক জোট। সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ সময় তাকে শুভেচ্ছা জানানো হয়। পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/atntv এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।